আজকে আমরা ক্লাস 10-এর যে আলোর অধ্যায়টা যেটা আছে, কেমন আলো অধ্যায়ের এই অধ্যায়ের গোলীয় দর্পণে আলোর প্রতিফলন এই অংশটা নিয়ে আলোচনা করব। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন, গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। গোলীয় দর্পণ এটা কি? আমরা সমতল দর্পণ এর আগে নাম শুনেছি, সমতল দর্পণে, এবং সমতল দর্পণের যে প্রতিবিম্বটা গঠিত হয় সেটা সম্বন্ধেও আমাদের ধারণা আছে। যেমন আয়নার সামনে যখন আমরা নিজেকে দেখি, মানে নিজের প্রতিবিম্বটাকে যখন দেখি, সেটা হচ্ছে সমতল দর্পণের প্রতিবিম্ব। কেমন? সমতল দর্পণ হচ্ছে যে প্রতিফলকটা যদি সমতল হয় তাহলে সেটা কি আমরা সমতল দর্পণ হিসাবে ব্যবহার করতে পারি। স্টিলের থালা, চকচকে মসৃণ স্টিলের থালায় সামনে যদি মুখটা রাখো, নিজের মুখটা দেখতে পাবে। তার মানে এটা একটা তোমার প্রতিবিম্ব। সমতল দর্পণের মতোই কাজ করছে স্টিলের থালাটা। কেমন? সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা আগে জেনেছি, তবুও একবার জেনে নিই। কেমন? ধরো এটা একটা সমতল দর্পণ, এই দিকটা হচ্ছে প্রতিফলক তল, এই দিকটা দর্পণের পিছন দিকটা। এই তলে কোনো বস্তু প্রতিফলিত হয়, কোনো বস্তু থেকে আলো এসে প্রতিফলিত হচ্ছে। ধরো একটা বিন্দু নিলাম, পি বিন্দু। দর্পণের সামনে কোনো একটা বিন্দু রাখা আছে, পি বিন্দু। ঠিক আছে? পি বিন্দু থেকে অজস্র রশ্মি এই দর্পণ এসে পড়ছে। আমি দুটো রশ্মি নিচ্ছি, এই একটা রশ্মি, এই একটা রশ্মি, দুটো রশ্মি সমতল দর্পণে প্রতিফলিত হবে। কেমন? তাহলে আপতিত হওয়ার পরে প্রতিফলনের নিয়ম অনুসারে দর্পণের উপর এইটা একটা অভিলম্ব, তাহলে এই কোণটা হচ্ছে আপাতন কোণ। এই কোণের সমান করে এই কোণটা প্রতিফলিত কোণ। কেমন? তাহলে এটা প্রতিফলিত রশ্মি চলে গেল। এই রশ্মিটাকে তো একই ঘটনা ঘটবে, এইটা হচ্ছে অভিলম্ব, এই রশ্মিটার এইটা হচ্ছে আপাতন কোণ। তাহলে আপাতন কোণের সঙ্গে সমান করে প্রতিফলিত কোণ তৈরি করে প্রতিফলিত রশ্মিটা প্রতিফলিত হবে এখান থেকে। এইভাবে বেরিয়ে গেল। এইখানে যদি আমাদের চোখ থাকে তাহলে চোখ কি করবে? আসলে রশ্মিটা কিন্তু আসছে এখান থেকে, আসছে প্রতিফলিত হয়ে চোখে এসে পৌঁছাচ্ছে। পি থেকে আসছে দর্পণে প্রতিফলিত হয়ে চোখে পৌঁছাচ্ছে। কিন্তু আমাদের চোখ সবসময় সোজা পথ অনুসরণ করে। চোখ কি দেখবে? যে এই বিন্দু থেকে আলোটা এখান থেকে আসছে না, আসছে সোজা কোনখান থেকে আসছে আমরা দেখি, দুটো রশ্মি কি বাড়িয়ে দিই। চোখ দেখবে এই রশ্মিটা এই বিন্দুটাকে দেখবে, এইখানে দেখবে। কেমন? তাহলে চোখ দেখলো জানো আলোটা পি বিন্দু থেকে নয়, এই বিন্দু থেকে, পি ড্যাশ বিন্দু থেকে আসছে। ঠিক আছে? তাহলে এখন এই পি ড্যাশ বিন্দুটা হচ্ছে পি বিন্দুর প্রতিবিম্ব। পি বিন্দুর প্রতিবিম্ব। এখানে যদি কোনো বস্তু রাখি, বস্তুর ক্ষেত্রেও তাই হবে। এখানে প্রতিফলক থেকে বস্তুটার যা দূরত্ব,
প্রতিবিম্বের দূরত্ব একই হবে। বস্তুর যা আকার, এখানে বিন্দু নিয়েছি, বস্তু নিলে বস্তুটার যা আকার প্রতিবিম্বের আকার তাই হবে। বস্তুটা যেরকম সোজাভাবে থাকলে প্রতিবিম্বটাও সোজাভাবে থাকবে, সবসময় প্রতিবিম্বটা সমশীর্ষ হবে। এগুলো আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা জেনেছি। আজকে যেটা আমরা জানব, গোলীয় দর্পণ। গোলীয় দর্পণটা কি? কিন্তু আমরা গোলীয় দর্পণে আমরা নিজেদের প্রতিবিম্ব দেখেছি। ধরো একটা স্টিলের চামচ, স্টিলের চামচটাকে যদি এইভাবে দেখো, অবতল দিকটায় দেখো, প্রতিবিম্ব দেখতে পাবে। এর আগে তোমরা দেখেছো, কিন্তু হয়তো সেটা কেন হচ্ছে, প্রতিবিম্বটা এরকম কেন হচ্ছে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করোনি বা বোঝার চেষ্টা করোনি। আবার যদি চামচটাকে উল্টো দিকে দেখো, মানে অবতল দিকটায় যদি দেখো, তখনও নিজের প্রতিবিম্বটা দেখতে পাবে, কিন্তু সমতল দর্পণের মতো নয়, অত সহজ নয়। হ্যাঁ, এইভাবে দেখলেও সেটাও সমতল দর্পণের মতো যেভাবে দেখেছো সেইভাবে দেখবে না। বাড়িতে চামচ নিয়ে পরীক্ষা করে দেখবে। কেমন? তাহলে আমরা গোলীয় দর্পণটাকে কিভাবে তৈরি করব বা গোলীয় দর্পণটা কেমন হয় সেইটা নিয়ে আগে প্রথমে একটু আলোচনা করি। কেমন? একটা কাঁচের গোলক নাও, ফুটবল, ফাঁপা ফুটবল যেমন হয়, একটা কাঁচের গোলক কল্পনা করো। কেমন? একটা কাঁচের গোলক কল্পনা করো, ফুটবলের মতো কাঁচের গোলক। এরপর আয়না যেরকম তৈরি হয় কারখানাতে, আয়নার পিছনে দেখবে একটা চকচকে পদার্থের প্রলেপ থাকে, ঠিক আয়নার পিছন দিকটায়। ফলে আয়নাতে আমাদের প্রতিবিম্ব আমরা দেখতে পাই। সেই রকম ধরে নাও কাঁচের গোলকটার বাইরের দিকটা ওই রকম চকচকে পদার্থ দিয়ে পুরো প্রলেপ দেওয়া হলো। কেমন? কাঁচের ফুটবল একটা, জাস্ট কাঁচের গোলক, তার চারিদিকে প্রলেপ দেওয়া হলো। এইটা হচ্ছে একটা কাঁচের গোলক, এই চারিদিক দিয়ে প্রলেপ দেওয়া হয়ে গেছে। বাইরের দিকটা প্রলেপ দেওয়া হয়েছে। কেমন? এটাকে এবার আমি সমান দুভাগে ভাগ করে দিচ্ছি। তরমুজ যেমন কাটে সমান দুভাগে, ঠিক সমান দুভাগে ভাগ করে দিলাম। সমান দুভাগে ভাগ করে দিলাম। তাহলে এইটা একটা গোলক। কেমন? তাহলে এর কেন্দ্রবিন্দু কোনটা? এইটা হচ্ছে কেন্দ্রবিন্দু। কেমন? তাহলে কি হলো, যে গোলক ছিল সেটা দুভাগে ভাগ করে দিলাম, দুটো অংশ হয়ে গেল। এখন যদি আমি একটা অংশকে কাছে রেখে দিই, ধরো এই অংশটাকে আমি রেখে দিলাম, তাহলে এখন এই অংশের এই দিকটা দর্পণের মতো আচরণ করবে। এই দিকটা আমি স্বচ্ছ, আমি এই দিকটা কি করেছি, এই দিকটা আমি একটা চকচকে পদার্থের প্রলেপ দিয়েছি যেমন দর্পণে হয়, এবং এই দিকটা তাহলে দর্পণের নয় আচরণ করবে। এই যে এইটা যেটা হলো, তৈরি হলো, এইটা হচ্ছে একটা গোলীয় দর্পণ। কেমন? এই দর্পণের প্রতিফলক তলটার অবতল দিকটাই আছে, সেই জন্য এই দর্পণটার আমরা নাম দেব অবতল দর্পণ। এটা হচ্ছে অবতল দর্পণ।
আর যদি সেই কাঁচের ফুটবলটার ভেতর দিকটায় যদি স্বচ্ছ পদার্থ চকচকে যে পদার্থ দিয়ে এইখানটায় চকচকে পদার্থ দিয়ে যদি প্রলেপ দিয়ে দিই ভেতর দিকটা, তাহলে বাইরের দিকটা প্রতিফলক তল হয়ে গেল। এটাকে দুভাগে ভাগ করে দিই। কেমন? এই দিকেরটা নিলাম না, এই অংশটা যদি নিই, তাহলে এখন এই দিকটা হচ্ছে দর্পণের ন্যায় আচরণ করবে। প্রতিফলক তল এই দিকটা, উত্তল দিক যে দিকটা, তাহলে এইটাকে বলবো আমরা উত্তল দর্পণ। কেমন? বোঝা গেল উত্তল দর্পণ এবং অবতল দর্পণ কোনটা। এইবার এই দর্পণের সঙ্গে কিছু রাশি আমাদের জানতে হবে। যেমন এইটা হচ্ছে যে দর্পণটার বক্রতা যতটা যেমন নেবো আমরা, দর্পণটা এরকম না হয়ে অর্ধেকটা না হয়ে এইভাবেও হতে পারত, কিন্তু বক্রতা কেন্দ্র তো এইটা। এটাকে যদি আমি গোলক কল্পনা করি, বক্রতা কেন্দ্র তো এইটা পাবো। কেমন? এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, সি দ্বারা প্রকাশ করলাম। কেমন? আর যে অংশটা আমরা গলীয় অংশ যেটা নেবো আমরা, কেমন, তার ঠিক মধ্যবিন্দুটা, এখানে মধ্যবিন্দু ধরো এইটা, এই অংশটা, এই মধ্যবিন্দুটা, এই জায়গাটা, এইটাকে আমরা বলবো মেরু। এইটাকে বলবো আমরা মেরু। এটা আমরা পি দ্বারা প্রকাশ করব। কেমন? এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করব। এখন যদি বক্রতা কেন্দ্র আর মেরু যদি সরলরেখা দ্বারা একটা যোগ করে দিই, এইটা হয়ে গেল দর্পণের প্রধান অক্ষ। তাহলে বোঝা গেল এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এইটা হচ্ছে মেরু, দর্পণের ঠিক মধ্যবিন্দুটা। আর বক্রতা কেন্দ্র এবং মেরুর সংযোজক সরলরেখাটাকে আমরা বলছি ওই দর্পণের প্রধান অক্ষ। কেমন? আর সি আর পি, সি থেকে পি এর যে দূরত্ব, সিপি, এইটাকে আমরা কি বলবো? বক্রতা ব্যাসার্ধ। কেমন? এটাকে আমরা বক্রতা ব্যাসার্ধ আর দ্বারা, ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। কেমন? এই ক্ষেত্রে, এই দর্পণটার ক্ষেত্রেও তাই হবে, উত্তল দর্পণের ক্ষেত্রেও এর মেরু এইটা হবে পি, এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র, যোগ করে দিলাম, এইটা হয়ে গেল প্রধান অক্ষ। কেমন? পি আর সি, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এইবার এই দর্পণে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো রশ্মি দর্পণে যদি প্রতিফলিত হয়, তাহলে কি ঘটনা ঘটবে? ধরো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল একটা রশ্মি এই অবতল দর্পণে আপতিত হলো। কেমন?
এখন এখানে নিয়মিত প্রতিফলন ঘটবে, নিয়মিত প্রতিফলন যা নিয়ম, এটা হচ্ছে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মিটা প্রতিফলিত হবে অবিলম্বে, যে অবিলম্ব হবে আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান করে প্রতিফলিত হবে। তাহলে এখন একটা অবিলম্ব আঁকবো আমি, যেমন সমতল দর্পণের ক্ষেত্রে যদি এখানে আপাতন হয় তাহলে আপাতিত রশ্মি হলে আমরা কি করি, একটা অবিলম্ব অঙ্কন করি, এইটা আপাতন কোণ, এই কোণটা প্রতিফলন কোণ, তাহলে এইটা হচ্ছে অভিলম্ব। তাহলে এক্ষেত্রেও দর্পণের সঙ্গে লম্বভাবে আছে, তাহলে এক্ষেত্রেও অবিলম্ব। যদি এই বিন্দুটা যদি আপাতন বিন্দু হয় তাহলে এই বিন্দুটা, এই অংশটা, তাহলে এইটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ এই বিন্দুতে যদি স্পর্শক একটা কল্পনা করি তাহলে এই স্পর্শকটার উপরে এই বক্রতা ব্যাসার্ধটা লম্ব হবে। কেমন? তাহলে এইটা কি কোণ হয়ে গেল? আপাতন কোণ। কেমন? তাহলে এই কোণের সমান করে রশ্মি প্রতিফলিত হয়ে আসবে। তাহলে এইটা প্রতিফলিত, এটা হচ্ছে প্রতিফলিত কোণ। কেমন? প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি অবতল দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষকে এই যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটাকে আমরা বলি ফোকাস। কেমন? দর্পণের ফোকাস। এইটা হচ্ছে দর্পণের ফোকাস বিন্দু। ঠিক আছে? তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কেমন ফোকাস বিন্দুটা আমরা কেমনভাবে পাবো? তাহলে এখানে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি আপতিত হলো, তাহলে এখানেও একটা অভিলম্ব টানি, এইটা হচ্ছে অভিলম্ব। এই বিন্দু যদি স্পর্শক টানি তাহলে এটা লম্ব হবে, বক্রতা ব্যাসার্ধটা লম্ব হবে। তাহলে এইটা কি কোণ? আপাতন কোণ। তাহলে এর সঙ্গে সমান করে তাহলে এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। কেমন? কিন্তু এই রশ্মিটা কোথা থেকে আসছে মনে হবে? যদি এদিকে বাড়িয়ে দিই তাহলে এই বিন্দু থেকে আসছে মনে হবে। তাহলে এইটাও হবে ফোকাস। এক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে এইটা হবে ফোকাস। বোঝা গেল? তাহলে এই রাশিগুলো আমরা জানলাম। উত্তল দর্পণ কি, অবতল দর্পণ কি, দর্পণের প্রধান অক্ষ কাকে বলে, দর্পণের মেরু কোনটা, দর্পণের ফোকাস কোনটা, দর্পণের বক্রতা কেন্দ্র কোনটা। কেমন? দুটো দর্পণের ক্ষেত্রেই আমরা এটা জানলাম। ঠিক আছে? এইবার কোনো বস্তু দর্পণের সামনে রেখে তার প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তার আগে একটা বিষয় তোমরা লক্ষ্য করো, দেখো যে ফোকাসটা পেলাম, ফোকাসটা দেখো ঠিক যে বক্রতা ব্যাসার্ধ ঠিক মধ্যবিন্দু দিয়ে
যাচ্ছে। ছবিটা এইভাবেই হয়েছে। এক্ষেত্রেও দেখো ঠিক এইটা তোমার মেরু, কেমন, এইটা হচ্ছে, তাহলে সি আর পি থি বক্রতা ব্যাসার্ধের ঠিক মাঝখানটাই হচ্ছে ফোকাস। কেমন, মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলি ওই দর্পণের ফোকাস দূরত্ব। তাহলে এখানে পি এফ, এইটা হলো ফোকাস দূরত্ব, যেটাকে আমরা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করি। কেমন, এখানেও পি এফ ফোকাস দূরত্ব। ঠিক আছে, তাহলে এখানে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি, যে ফোকাস দূরত্বটা বক্রতা ব্যাসার্ধের ঠিক অর্ধেক হচ্ছে। একে দেখে মনে হচ্ছে রশ্মিটা যাচ্ছে যে বরাবর, সে দেখে মনে হচ্ছে, কিন্তু জ্যামিতিক উপায়ে সত্যিই যে এইটা যে ফোকাস দূরত্বটা বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়, সেটা আমরা প্রমাণ করতে পারবো। তাই সেইটা আমরা একবার প্রমাণ করে নিই। কেমন, এই সম্পর্কটা একবার প্রমাণ করে নিই আমরা। ওকে, একটা অবতল দর্পণ আঁকি। এইটা একটা অবতল দর্পণ। এখন এর বক্রতা ব্যাসার্ধ কোনটা, বক্রতা কেন্দ্র কোনটা, সেটা আমরা কিভাবে পাবো? কেমন, এইটা তো একটা গোলীয় তলের একটা অংশ, তাহলে পুরো গোলকটা যদি আমি কল্পনা করি তাহলে কেমন হবে? এইরকম হওয়া উচিত ছিল। তাহলে এর এইটা হচ্ছে সি বক্রতা কেন্দ্র, আর এর মাঝামাঝি বিন্দু এইটা, এইটা হচ্ছে মেরু, যোগ করে দিলাম। এইটা হচ্ছে প্রধান অক্ষ। কেমন, এখন প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, প্রধান অক্ষের সঙ্গে কোনো সমান্তরাল রশ্মি দর্পণে আপতিত হলো। এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এটা হচ্ছে অভিলম্ব। তাহলে এগুলো নাম দিই, এইটা হচ্ছে এফ, এটা পি, এটা এ, এটা বি। এ বি রশ্মি বি বিন্দুতে আপতিত হয়ে বিএফ বরাবর প্রতিফলিত হলো। তাহলে এখন আমরা কি প্রমাণ করতে চাইছি, যে সিএফ সমান এফপি, এইটা প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে এখন তুমি দেখো যে এই কোণটা কি কোণ, আপাতন কোণ। এই কোণটা কি
প্রতিফলন কোণ আর দ্বারা প্রকাশ করলাম, তাহলে এই কোণটাও একই হবে, আই হবে, দুটো কোণই সমান হবে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ সি বি এফ কেমন, এই ত্রিভুজের কোণ এ এই ত্রিভুজের এর কোণ সি বি এফ সমান কোণ বি সি এফ, এই কোণটা আর এই কোণটা সমান হবে। কেন হবে? কারণ কোণ এ বি সি সমান কোণ সি বি এফ, এ বি সি সি বি এফ, এগুলো কেন? কারণ এটা হচ্ছে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান জন্য এটা। আবার কোণ এ বি সি সমান কোণ এ বি সি সমান কোণ বি সি বি সি এফ। কেন? এই কোণটা আর এই কোণটা এরা কি কোণ, কেন সমান হলো? একান্তর কোণ, এরা হচ্ছে একান্তর কোণ। কারণ এ বি আর এই প্রধান অক্ষ সমান্তরাল, বিসি হচ্ছে ভেদক, তাহলে একান্তর কোণ, এই কোণ দুটো একান্তর কোণ। তাহলে তো আমরা অবশ্যই লিখতে পারি কোণ সি বি এফ সমান কোণ বি সি এফ সি বি এফ বি সি এফ, তাহলে এই কোণ দুটো সমান, যেটা আমরা আগেই বলেছিলাম। তাহলে একটা ত্রিভুজের দুটো কোণ সমান হলে তাদের সমান কোণের সামনের বাহুগুলো সমান হয়, সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব সি এফ সমান এফ বি, এইটা আর এইটা সমান। কেমন? আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই প্রধান অক্ষের সঙ্গে কাছাকাছি যে রশ্মিগুলো, সেই রশ্মিগুলোকে আমরা বলি উপাক্ষীয় রশ্মি। এটা মনে রাখবে, উপাক্ষীয় রশ্মি। এই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, এটা উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে তোমার বি বিন্দু আর পোল মেরু এরা খুব কাছাকাছি থাকে, যার জন্য রশ্মির এক্ষেত্রে এই বিন্দু দুটো কাছাকাছি থাকার জন্য এফ বি সমান এফ পি, এই দুটো বিন্দু যদি কাছাকাছি হয় তাহলে এফ পি আর এফ বি সমান হবে, এফ বি আর এফ পি এই দুটো সমান হবে। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এই বিন্দু দুটো কাছাকাছি বলে এই দুটো সমান হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটার ক্ষেত্রে এফ বি সমান এফ পি, আবার এফ বি সমান সি এফ। তাহলে আমরা লিখতে পারি সি এফ সমান
পি এফ পি। কেমন? এইটা থেকে আর এই সম্পর্কটা থেকে এইটা আমরা লিখতে পারি, তাহলে এই দুটো সমান। তাহলে এফটা হচ্ছে কি, এই দুটো সমান মানে হচ্ছে সিএফ আর এফপি সমান, মানে এফটা হচ্ছে সিপির মাঝখানে আছে মধ্যবিন্দু, তাই তো? তাহলে অবশ্যই আমরা লিখব যে এফ পি এফপিটা মানে ফোকাস দূরত্বটা অর্ধেক হবে সিপির অর্ধেক। এইটা আর এইটা যদি সমান হয় তাহলে এইটুকু পুরোটার অর্ধেক বা এইটুকু পুরোটার অর্ধেক। তো আমরা লিখেছি এফপি যেটা হচ্ছে ফোকাস দূরত্ব, সেটা হচ্ছে সিপির অর্ধেক। সিপি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর এফপি মানে হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্বটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, তার মানে এটা ঠিক মাঝামাঝি। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করলাম যে ফোকাস বিন্দুটা বক্রতা ব্যাসার্ধের ঠিক মাঝখানে, তার মানে বক্রতা ব্যাসার্ধের ঠিক অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্বটা। কেমন? এটা কিন্তু এই প্রমাণটা আমরা, এই সম্পর্কটা আমরা কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রেও আমরা করতে পারবো। কেমন? উত্তল দর্পণের ক্ষেত্রেও আমরা দেখি যে এই সম্পর্কটা সঠিক কিনা। একটা উত্তল দর্পণ আঁকি। এইটা হচ্ছে একটা উত্তল দর্পণ, এর এই দিকটা প্রতিফলক তল। এখন এর বক্রতা কেন্দ্র আমরা বার করব, কিছু নয়, এটার যে গোলীয় তলের অংশ সেই টোটাল গোলকটা কল্পনা করি। তাহলে এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি। কেমন? আর এই গোলীয় তলটার মাঝের অংশ এইটা হচ্ছে পি মানে মেরু। এই দুটো যোগ করে দিই, এইটা যেটা পেলাম এটা হচ্ছে প্রধান অক্ষ। কেমন? এখন প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি উত্তল দর্পণে আপতিত হলো। তাহলে একটা অবিলম্ব মানে বক্রতা ব্যাসার্ধটায় অবিলম্ব হবে বাড়িয়ে দিলে।
এটা এ বি রশ্মি বি বিন্দুতে আপতিত হলো, এইটা প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মিটা বাড়িয়ে দিলাম, প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করলো সেটাকে আমরা বলবো ফোকাস। এক্ষেত্রেও আমাদের প্রমাণ করতে হবে পিএফ সমান এফসি, পিএফ সমান এফসি। এটা প্রমাণ করতে এই দুটো সমান প্রমাণ করতে হবে। কেমন? এখন দেখো এটাকে নাম দাও ডি। কেমন? এটাকে নাম দাও এন। এই কোণটা আর এই কোণটা সমান। কেন সমান? এইটা হচ্ছে আপাতিত রশ্মি, এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। কেমন? আচ্ছা, এই কোণটা আর এই কোণটা সমান। কেন? এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিই কোণ ডি বি এন সমান কোণ এ বি এন। এটা হচ্ছে প্রতিফলন কোণ, আপতন কোণ। আবার কোণ এন বি ডি সমান কোণ এফ বি সি। এফ বি সি এই দুটো কোণ সমান, কারণ এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। কেমন? আবার দেখো এইটাকে যদি বাড়িয়ে দাও তাহলে এই কোণটা আর এই কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান হবে। এরা হচ্ছে অনুরূপ কোণ। এইটা সমান্তরাল, প্রধান অক্ষ আর এবিটা সমান্তরাল, আর সিএনটা হচ্ছে ভেদক বা ছেদক। তাহলে কোণ এ বি এন, কোণ এ বি এন সমান কোণ বি সি এফ। তাহলে এই দুটো সমান। তাহলে এ বি এন বি সি এফ এই কোণটা সমান, আবার এই কোণটা সমান এন বি ডি। এই কোণটা সমান। কেমন? এই কোণটা সমান, আবার এই কোণটা সমান। তাহলে এই কোণটা সমান, তাহলে এই কোণটা সমান হবে, এই দুটো সমান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কোণ এফ বি সি সমান কোণ এফ
সি বি, এই দুটো কোণ সমান। তাহলে এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, ত্রিভুজ বিএফসি, এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের কোণ দুটো সমান হচ্ছে, সমান কোণের সামনের বাহু দুটো সমান। তাহলে এফসি আর বিএফ সমান। এক্ষেত্রেও এবি রশ্মিটা উপাক্ষীয় রশ্মি। তাহলে উপাক্ষীয় রশ্মির জন্য পি আর বি খুব কাছাকাছি, সেই জন্য কি হবে, পিএফ আর বিএফ সমান হবে। তাহলে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এই দুটো বিন্দু পি আর বি বিন্দু কাছাকাছি হওয়ার জন্য পিএফ সমান বিএফ। তাহলে অতএব তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, পিএফ আর বিএফ সমান। তাহলে বিএফ আর পিএফ সমান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, পিএফ সমান এফসি। তাহলে এইটা আর এইটা সমান। তাহলে এফটা হচ্ছে পি আর সি এর ঠিক মধ্যবিন্দু। তার মানে ফোকাস দূরত্বটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। তার মানে ফোকাস দূরত্বটা এফ সমান বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। কারণ পিএফটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এই পিএফটা হচ্ছে তোমার ফোকাস দূরত্ব, আর পিসিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এফটা হচ্ছে পিসি মানে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক ফোকাস দূরত্বটা। তাহলে এই উত্তল দর্পণের ক্ষেত্রেও আমরা এটা প্রমাণ করতে পারলাম। কেমন? তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা প্রতিবিম্বগুলো কিভাবে গঠিত হয় গোলীয় দর্পণে সেইগুলো নিয়ে আলোচনা করব। কেমন?